টাইম নামক একটা মিডিয়াতে আওয়ামী লীগের পলাতক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব একটা ইন্টারভিউ দিয়েছেন। আওয়ামী লীগের দুর্নীতি ও ভুল ত্রুটি নিয়ে উনি বেশ খোলামেলা আলোচনা করেছেন। সচরাচর দলের কর্মীরা নিজের দল ও দলের সভাপতিকে সমালোচনার ঊর্ধ্বে রাখেন। এই পরম্পরা ভেঙে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সমালোচনা করেছেন। আসুন সেই ইন্টারভিউয়ের কিছু অংশ দেখি। আওয়ামী লীগের সরকারের বড় ভুল কি ছিল, এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো, আমি আমার দৃষ্টিতে ব্যক্তিগত জি উদ্যোগে, যে আমরা আমাদের কিছু নেতা টেতা ওই চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয় তাকে তিনি পদ পদবি দেন, আর জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেল। আমার সরকার সরকারি কর্মচারীর উপর খুব বেশি নির্ভরশীল হয়, ওরা যা বলে তাই। আমি আপনাকে বলি, একজন মন্ত্রী হিসাবে কিংবা পরবর্তীতে এমপি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল। কারণ সরকারি অফিসাররা আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন, তিনারা সহজে দেন না, একটা না একটা বাহানা দিয়ে। আর আমরা যারা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কোনো জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, হ্যাঁ, আর উনি সারমন দেন, আমরা এক পেশে শুনি। তারপরে যখন উনি বক্তৃতা শেষ করেন, তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সাথে কথা বলার জন্য সামনে অগ্রসর হইলেই সেই এসএস এর লোক 25 ফিট দূরে দূর দূর করে সরায় দেয়। তার ফলে ওনাকে কেউ কিছু বলার কোনো, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা, যে আমরা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন, এইগুলো পাবলিক কি মনে করতেছে আমাকে, সেইটা বলার সুযোগ আমাদের কমে গেল। তা আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে দুটো। একটি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেছে, আর আরেকটি হলো আমাদের অনেক বিভিন্ন শ্রেণীর নেতারা এই চাঁদাবাজিতে, এইগুলোতে আপনার মুখ্য হয়ে গেলেন। হ্যাঁ, এবং এইগুলো আমি সংসদেও তুলেছি, আমি সংসদেও প্রস্তাব দিয়েছি যে এইগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, কারণ মানুষ এইগুলো পছন্দ করে না। কিন্তু আনফর্চুনেটলি আমার দলের মানে যারা নীতি নির্ধারকরা ওইটার উপর, আমি যেমন ইভেন সংসদে বলেছি যে আমার সিলেট শহরে যে আমার এয়ারপোর্ট হবে 3 বছরে, আচ্ছা 3 বছর পার হয়ে গেছে, 10% কাজ হয় নাই। এর মূল কারণ হচ্ছে আপনার দুর্নীতি। এরা দেরি করলে পরে ওইটার পয়সা বাড়ে, তখন ওইটা পয়সা যা অধিকতর দেওয়া হয় 80% খেয়ে ফেলে। সুতরাং তাদের চিহ্নিত করে আপনার, আমি বলেছিলাম যে পিডি হবে, যে সে যদি অন টাইম প্রজেক্ট শেষ না করে তার ডিমোশন হবে, চাকরি যাবে, যদি রিজনেবল গ্রাউন্ড না থাকে। মন্ত্রীরাও কি দেখা করতে পারতেন না? কারা বাধা দিতেন? এই প্রশ্নের জবাবে উনি বললেন, সবসময় দেখা করতে পারতাম না, ইট ইজ নট ভেরি ইজি। প্রথম তখন আমি মন্ত্রিসভার সদস্য হলাম, হ্যাঁ, কোভিড এর আগে যখন আমরা হলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকদিন ক্যাবিনেট মিটিং এর পরে সব অফিসারদের বের করে দিতেন, দিয়ে সব রাজনীতিবিদ, ইলেক্টেড যারা রাজনীতিবিদ তাদের রাখতেন। তখন উনি বলতেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, তখন আমরা নির্দ্বিধায় আমাদের সমস্যাগুলো বলতাম, তখন উনি উত্তর দিতেন, কাউন্টার হতো, আমরাও কাউন্টার করতাম। হ্যাঁ, কিন্তু কোভিডের পরে মিটিং এর সাথে উনি বের হয়ে যান, আমরা দৌড়ে গিয়ে দাঁড়ায় কোনো একটা যদি কিছু কথা বলতে পারি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করি। এই একটা ডিস্টেন্স শুরু হলো, এবং এই ডিস্টেন্সটা পরবর্তীতে খুব গুছানো হয়নি। হ্যাঁ, ইট ওয়াজ, যেমন ধরুন আপনার এই কোটার কথা বলি, কোটার সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা হলো যে আওয়ামী লীগ নীতিগতভাবে এই কোটা রেশনালাইজ পরিবর্তন চায়, কারণ আমাদের অনেক সহকর্মীরা এই নাতি ফাতি ওগুলোর জন্য কোটা রাখার কোনো পক্ষেই না। আর বা ছেলে হয়েছে, আচ্ছা ছেলে মেয়ের পর্যন্ত রাখছেন, ঠিক আছে, এরপরে আর কি। কিন্তু আমরা এই জন্য এটা পরিবর্তন চেয়েছি, এবং এইটা নীতিগতভাবেও আওয়ামী লীগ এটা গ্রহণ করেছে। কিন্তু কোথায় লয়াররা কি একটা কেস ফেস করে এই, তারপরে আমি এটা নিয়ে কথা বলেছি, তখন আমাকে বলা হলো যে আমরা যেহেতু অ্যাপিল করেছি তো কোর্টে একটা রায় দেয়। আমি বললাম কোর্টে রায় দেওয়ার কেসে, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। আমি তখন আমার ফেসবুকে তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বলছিলাম আমেরিকাতে 400 বছর আপনার কোর্ট এবং জাজেরা স্লেভারিকে প্রটেক্ট করেছে, কিন্তু 1862 খ্রিস্টাব্দে যখন আব্রাহাম লিঙ্কন ঘোষণা দিলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত দিলেন যে স্লেভারি ইজ অ্যাবলিশড, এইটা বাতিল হলো, এরপর কিন্তু কোর্টের কোনো জাজ, কোনো কোর্ট স্লেভারিকে প্রটেক্ট করে নাই। সুতরাং ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন।
দুর্নীতি ও চাঁদাবাজি সম্পর্কে আপনারা কি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারতেন না? এই প্রশ্নের জবাবে উনি বললেন, আপনার যখন আপনার এই যে কালো টাকা সাদা করা সেই সব নিয়ে আমি বলেছি, করাপশন নিয়ে, সরকারি কর্মচারীর যে ভরাডুবি করাপশন সেটা নিয়ে বলেছি, তারপরে আপনার এই প্রজেক্ট ডিলে করে যে করাপশন হয় সেটা আমি বলেছি, ব্যাংকিং ক্ষেত্রে একটা নৈরাজ্য, হ্যাঁ, ব্যাংকিং এ দুই একটা লোক লাভবান হচ্ছে, যারা এমন লোক এরা ব্যবসায়, আমি চিনি না ওদের, হ্যাঁ, এরা আমি লোকের লোক না। যেমন আপনারা শুনেন এসালামের কাহিনী। এসালাম সাহেব কি একবার জাতীয় পার্টি, একবার বিএনপি, একবার জামাত, এইসব উনি ব্যবসায়ী লোক। তাকে তার জন্য কি কারা দিল? সামরিক বাহিনী তাদের প্রোটেক্ট দিল, সবগুলোই সামরিক বাহিনী। আমরা এগুলো কিছুই জানি না। এই যে প্রোটেকশন দিল, তাকে সে ব্যাংক ট্যাঙ্ক লুট করলো, দখল করলো, ও সবই তো আপনার আমাদের উর্দি পড়া লোকের কারণে করে। আমাদের কোনো ইনপুট নাই এখানে। আমি এগুলো তুলেছি। আমি তোলার পরে আমাকে বলা হলো যে দেখেন, আমরা তো জিরো টলারেন্স দিয়েছি করাপশনে, আর আমরা তো দুদকটা এম্পাওয়ার করেছি, তারা কাজ করবে। আমি কি প্রত্যেকের কেসের পিছনে পিছনে লেগে থাকবো? আমি বললাম হ্যাঁ, দুই একটা পিছনে লাগাতে উচিত। হ্যাঁ, দুদক তো ঠিক মতো করতে। বললেন না, আপনি কি বলেন? দুদকটা আমরা ভালো লোকগুলো নিয়োগ করেছি। সো দিস ইজ আপনার অনেকেরই দায়িত্ব আমরা ঠিক মতো পালন করি। খালি প্রশংসা করতে হতে শেষ। একজন ওনার এক পিয়ন, সে চাঁদাবাজি করে, এইসব করে বহু টাকার মালিক হয়ে যায়। সুতরাং অনেকদিন থাকলে যেটা হয় সেটা ওই যে বললাম, একটা দূরত্ব বেড়েছিল। আর এই যারা এই চাঁদাবাজিতে তারা একটা মহৌষধ দিতে। আপনার চোখে সবচেয়ে দুর্নীতিবাজ কে? এই প্রশ্নের জবাবে উনি বললেন, না, শুনেন, কোন রাজনীতিবিদ করাপশন করতে পারে সরকারি কর্মচারীর সহযোগে, একা পারে না। কারণ যতগুলো প্রজেক্টের টাকার ডিসবার্সমেন্ট অফিসাররা করে, তখন আপনি অফিসারের সাথে একটা আতাত করতে হবে, অনেক নিচে নামতে হবে, তার সাথে বলতে হবে তুমি এটাতে টাকা খাও, এর থেকে অত অংশ আমাকে দাও। সহযোগ ছাড়া আপনার এটা খেতে পারবেন না, আপনার লজ্জা লাগবে, আর আপনি ওরকম সম্পর্ক করতে পারবেন না। যারা খেয়েছে তারা ওই কন্যাই বেঞ্চ করে খেয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। ধন্যবাদ।